হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ইভিএস সিপিএস 4 চ্যাপ্টার 3 আমরা আজ থেকে শুরু করব। পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রম রচনা, নীতিসমূহ, প্রিন্সিপালস অফ কারিকুলাম, কনস্ট্রাকশন অফ ইভিএস। ইতিমধ্যে আমাদের প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়ে গেছে, সেগুলো চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আজকে আমরা 3 নম্বর চ্যাপ্টারের প্রথম পর্ব আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের সংজ্ঞা লেখো অথবা পাঠ্যক্রমে অর্থ বা ধারণা দাও। তো লাতিন শব্দ কারিকিউ থেকে আমাদের কারিকুলাম শব্দটি উৎপত্তি হয়েছে, যার আক্ষরিক অর্থ হলো দৌড়ের জন্য নির্দিষ্ট পথ অতিক্রম করা বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট পথ অতিক্রম করা। পাঠ্যক্রম বা কারিকুলাম সম্পর্কে বলতে গিয়ে কিলপ্যাট্রিক বলেছেন, কারিকুলাম ম্যানিফেস্ট লাইফ ইন্টু রিয়েলিটি, অর্থাৎ পাঠ্যক্রম জীবনকে বাস্তবের রূপ দেয়। ফ্রয়েবেল এর মত অনুসারে পাঠ্যক্রম হলো মানব জাতির সামগ্রিক জীবনের একটি ক্ষুদ্র সংস্করণ। যদি এই প্রশ্নটা 2 নম্বরের জন্য আসে তাহলে এইটুকু লিখলেই অনেক কিছু, কিন্তু 7 নম্বরের পাঠ প্রশ্নে এলে তাহলে আমরা এটাকে একটু বড় করে লিখব। এই সকল অর্থ অনুসারে বিদ্যালয়ে পাঠ্যক্রম পঠন পাঠনের জন্য পূর্ব নির্দিষ্ট পাঠ্যসূচিকে পাঠ্যক্রম বলা হয়। এই ধারণা পাঠ্যক্রমের সংকীর্ণ অর্থে ব্যবহৃত। বৃহত্তর অর্থে পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা সমূহ বা অভিজ্ঞতার সমষ্টি। আধুনিক ধারণায় মন, জ্ঞান, দেহ, দক্ষতা, শ্রমকর্ম, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এই সবই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। আধুনিক চিন্তাধারায় পাঠ্যক্রম হলো শিক্ষার প্রাণকেন্দ্র। অর্থাৎ কি, পাঠ্যক্রম এমন একটি বিষয় যার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা বা বিদ্যালয়ের পর্যায়ক্রমিক কার্যক্রম পরিচালিত হয় এবং সেই সাথে এটি পূর্ব নির্দিষ্ট এবং এর উপর ভিত্তি করে আমাদের পঠন পাঠন এগিয়ে চলে, কিন্তু এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বা সার্বিক বিকাশ ঘটানো। পরের প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমকে শিক্ষার প্রাণকেন্দ্র কেন বলা হয়? শিক্ষাদান বা পাঠ্যক্রম প্রয়োগের পূর্বে পাঠ্যক্রম তৈরি না হলে বিশৃঙ্খলা দেখা দেবে, শিক্ষা ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে না। সাধারণভাবে পাঠ্যক্রম বলতে একটি সুনির্দিষ্ট পূর্ব পরিকল্পিত পাঠ্যসূচিকে বোঝায়, যেখানে পাঠ্য বিষয়ের অন্তর্গত উপাদানগুলি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। তা যদি পরিপূর্ণরূপে বা পূর্ব পরিকল্পিতভাবে যথার্থরূপে সজ্জিত না থাকে তাহলে শিক্ষার উদ্দেশ্য এবং প্রসঙ্গ ও প্রসঙ্গ ব্যর্থ হয়। তাই আধুনিক চিন্তাধারা অনুসারে পাঠ্যক্রম হলো শিক্ষার প্রাণকেন্দ্র। অর্থাৎ পাঠ্যক্রম পাঠদানের পূর্বে পাঠ্য বিষয়টি কি হবে সেটা আমরা যদি সুনিশ্চিত না করে রাখি তাহলে শিক্ষাদান কার্যকর হবে না, বিশৃঙ্খলা দেখা দেবে এবং শিক্ষার যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। এই জন্যে তাকে আগে থেকে পূর্ব নির্দিষ্ট করা হচ্ছে। কিসের ওপর? শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তো এই বিষয়টি পূর্ব পরিকল্পিতভাবে সজ্জিত এবং এতে শিক্ষার উদ্দেশ্য নিহিত থাকে। সেই জন্যে পাঠ্যক্রম হলো শিক্ষার প্রাণকেন্দ্র। পরের প্রশ্ন হলো, পাঠ্যক্রম আসলে সমন্বিত ধারণা, এই বিষয়টি ব্যাখ্যা করো। অধ্যাপক টেইলর ও রিচার্ডস পাঠ্যক্রমের সংজ্ঞা দিতে গিয়ে সমন্বিত ধারণার উপর জোর দিয়েছেন। তাদের মতে পাঠ্যক্রম হলো শিক্ষার বিষয়বস্তু, শিক্ষাক্রম, শিক্ষাগত অভিজ্ঞতা সমূহ, শিক্ষামূলক কর্মকাণ্ড ইত্যাদির সমন্বয়। তাই বৃহত্তর অর্থে বা ব্যাপক অর্থে পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা সমষ্টি বা সমন্বয়। পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রতি লক্ষ্য রেখে বৈচিত্র্যময় অভিজ্ঞতা সমূহের সমন্বয়। অর্থাৎ কি, যে পাঠ্যক্রমকে আমরা বিভিন্ন বিষয়ের সমন্বয় বলছি, পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন জীবনকেন্দ্রিক অভিজ্ঞতা সমন্বিত অবস্থায় রাখা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রম স্থির নয়, একটি গতিশীল বিষয়, বিষয়টি ব্যাখ্যা করো। পাঠ্যক্রম সতত পরিবর্তনশীল প্রক্রিয়া, যার মধ্যে দিয়ে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক ও বৃত্তিমূলক কার্যাবলী প্রকাশিত হয়। এই অনুসারে পাঠ্যক্রম কোনো স্থির বিষয় নয়, এটি একটি গতিশীল বিষয়।
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঠ্যক্রমেরও পরিবর্তন হয়। এই পরিবর্তন সামাজিক পরিবর্তন, কারিগরি ও প্রযুক্তিবিদ্যার প্রতিনিয়ত পরিবর্তন, জীবনের নিত্য নতুন চাহিদা এবং চাহিদা পূরণের জন্য দক্ষতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন মেটানো শিক্ষার ক্ষেত্রে ব্যাপক চাপ সৃষ্টি করে। এর ফলে পাঠ্যক্রম নিয়ে প্রায় নতুন ভাবনা চিন্তা, গবেষণা, পুনর্গঠন, পুনর্বিন্যাস চলতেই থাকে। অর্থাৎ প্রত্যেকটি সময় প্রাচীনকালে যে পরিস্থিতি ছিল সেই অনুযায়ী শিক্ষা কেবলমাত্র গৃহকর্মের মধ্যেই নিহিত ছিল। পরবর্তীকালে যখন সমাজ পরিস্থিতি, সভ্যতার বিবর্তন ঘটে তখন সেখান থেকে গুরুকুল ব্যবস্থা শুরু হয় এবং তার পরবর্তীকালে যখন সমাজ আরও উন্নত হয় তখন মানুষ স্কুল, বিদ্যালয় ইত্যাদি প্রস্তুত করে। সেই সাথে কারিগরি প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান এইসব ক্রমে সময়ের সাথে সাথে আমাদের জীবনে চলে আসে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে কয়েকটা। উদাহরণস্বরূপ বলা যায় যে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের প্রচলনের ফলে কম্পিউটারের পাঠ্যক্রম তৈরি করা হয়েছে এবং প্রতি বছর নিত্য নতুন বিষয় সংযোগ করা হচ্ছে। আবার প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক কেন্দ্রিক, কিন্তু বর্তমানে শিশুকেন্দ্রিক শিক্ষা। শিক্ষক সাহায্যকারী, নির্দেশদানকারী নয়, এটিও পাঠ্যক্রমের পরিবর্তন পরিমার্জনের একটি দিক। আবার নিত্য নতুন প্রযুক্তি, কারিগরি জীবনযাত্রার পরিবর্তনের পরিষেবার ক্ষেত্রে নতুন নতুন দিক উন্মোচন, ফলে নতুন নতুন পাঠ্যক্রম তৈরি করা, ওই চাহিদা মেটানোর পরিকল্পনা হচ্ছে, যেমন হোটেল ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি। পরের প্রশ্ন হচ্ছে 1952 খ্রিস্টাব্দের মুদালিয়ার কমিশনের রিপোর্টে পাঠ্যক্রম সম্পর্কে কি বলা হয়েছে? মুদালিয়ার কমিশন 1952 খ্রিস্টাব্দের রিপোর্ট থেকে আমাদের দেশের পাঠ্যক্রম সম্পর্কে ব্যাপক ধারণা পাওয়া যায়। মুদালিয়া কমিশনের রিপোর্টে বলা হয়েছে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষের বাহিরে, গ্রন্থাগারে, পরীক্ষাগারে, কর্মশালায়, খেলার মাঠে এবং শিক্ষক শিক্ষার্থীর নিয়মিত অনিয়মিত যোগাযোগের মাধ্যমে যে সকল বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করে তার সমন্বয় হচ্ছে পাঠ্যক্রম। অর্থাৎ মুদালিয়ার কমিশন বলতে চেয়েছেন যে শিক্ষার্থী বিদ্যালয়ের মধ্যে, বিদ্যালয়ের বাহিরে শিক্ষক শিক্ষিকাদের সাথে থেকে এবং না থেকেও চারপাশের পরিবেশের মধ্যে থেকে যা কিছু অভিজ্ঞতা প্রতিনিয়ত তারা অর্জন করে সেই সব কিছুই কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এবং সব কিছুই সমন্বিতভাবে পাঠ্যক্রমে রয়েছে, যা তার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে আগামী ভবিষ্যতের নাগরিক হিসেবে তাকে গড়ে তুলতে সাহায্য করবে। পরের প্রশ্ন হচ্ছে 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছে? ভারতে 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি কমিশনের প্রতিবেদনে সর্বপ্রথম ভারতের প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শ্রেণীর সমস্ত ধরনের পাঠ্যক্রম সম্পর্কে মূল্যবান মন্তব্য করা হয়েছে। এই প্রতিবেদনে পাঠ্যক্রমকে মানব সম্পদ উন্নয়নের মূল ভিত্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। তাহলে 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে পাঠ্যক্রমকে মানব সম্পদ উন্নয়নের মূল ভিত্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষানীতিতে পাঠ্যক্রমের কয়টি প্রধান উদ্দেশ্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ও কি কি? জাতীয় শিক্ষানীতিতে পাঠ্যক্রমের দুটি প্রধান উদ্দেশ্যের উপর জোর দেওয়া হয়েছে। এগুলি হলো: 1. বিদ্যার্থীর পূর্ণ বিকাশ ও উন্নয়ন ও উৎকর্ষতা বৃদ্ধি করা। 2. বিদ্যার সামাজিক ও বাস্তব প্রয়োজনের উপর গুরুত্ব দিয়ে উপযুক্ত পরিবেশে অভিজ্ঞতার সন্নিবেশ ঘটানো। এই উদ্দেশ্যগুলি পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং একটি অন্যটির পরিপূরক। অর্থাৎ বিদ্যার মধ্যে দিয়ে বা পাঠ্যক্রম যেটা হবে তার মধ্যে দিয়ে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ হবে, সেই সাথে তার উন্নয়ন ঘটবে এবং তার মধ্যে উৎকর্ষতা বাড়বে এবং সেই পাঠ্যক্রম এমন হবে যা তাকে সামাজিক এবং বাস্তব প্রয়োজনের উপর গুরুত্ব দেবে, বিভিন্ন কঠিনতম পরিবেশের মধ্যেও কিভাবে টিকে থাকতে হয় তার অভিজ্ঞতা তাকে শেখাবে, আর এর মধ্যে দিয়ে এই সব কিছুর মধ্যে দিয়ে বা সমন্বিতভাবে তাকে শিক্ষাদান করা হবে। পরের প্রশ্ন হচ্ছে অধ্যাপক যশপাল কমিটির পাঠ্যক্রম সম্পর্কে বক্তব্য কি ছিল, অথবা অধ্যাপক যশপাল কমিটির প্রধান লক্ষ্য কি ছিল? 1992 খ্রিস্টাব্দে অধ্যাপক যশপাল
1992 খ্রিস্টাব্দে অধ্যাপক যশপালের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠিত হয়। কমিশনের মূল লক্ষ্য ছিল ভারমুক্ত শিক্ষণ ব্যবস্থার প্রচলন, অর্থাৎ পাঠ্যক্রমের বোঝা কমানো। পরের প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রম রূপরেখা 2000 এতে কোন কোন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়েছিল? পাঠ্যক্রমের রূপরেখা 2000 সালে যে পাঠ্যক্রমের রূপরেখা বা কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছিল, এর দীর্ঘ আলোচনার পর 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি তুলে ধরা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার ভবিষ্যতের প্রয়োজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রতিবেদনে এখানে পাঠ্যক্রমের যে বিষয়গুলি আলোচিত হয়েছিল বা বিশ্লেষিত হয়েছিল তা হলো, এক, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কি হবে সেই নিয়ে আলোচনা করতে হবে। শিশুর সামাজিক পারস্পরিক অবস্থা, বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার প্রকৃতি, মানব কল্যাণে শিক্ষার ভূমিকা এবং মানবিকতা বোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, এই সকল বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এগুলো কার্যকরী করা কিংবা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সেই সময় হয়নি। পরের প্রশ্ন হচ্ছে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 এর সুপারিশ অনুযায়ী পরিবেশ বিজ্ঞান পাঠ্যক্রমের কোন দিকগুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 NCF 2005 বা ন্যাশনাল পলিসি অফ NCF 2005 বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা আমরা যাকে শর্ট ফর্মে NPE বলছি, এর সুপারিশ অনুসারে পরিবেশ বিজ্ঞান পাঠ্যক্রমের যে দিকগুলি তুলে ধরা হয়েছে তা হলো শিশুর লক্ষ্য ও উদ্দেশ্য, শিশুর সামাজিক ও পারস্পরিক অবস্থা, বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার প্রকৃতি, মানব কল্যাণে শিক্ষার ভূমিকা এবং মানবতাবোধ জাগিয়ে তুলতে শিক্ষার ভূমিকা। অর্থাৎ 2000 সালে যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছিল তার যেখানে যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল সেগুলিকেই কিন্তু 2005-এর ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে গুরুত্ব দেওয়া চিন্তা করা হয়েছে এবং তাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সুপারিশ অনুযায়ী NCERT শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি অনুসারে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রম রচনা করেছে। তাহলে এই সুপারিশগুলি 2000-এর যে সুপারিশগুলি সেটা 2005-এ গিয়ে কার্যকর হয়েছে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন আজকে তৃতীয় চ্যাপ্টার থেকে। অবশ্যই প্রথম ও 2 নম্বর চ্যাপ্টারটি যা আলোচনা আছে সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।